বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বসেন। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাদের প্রতি, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি পঁচাত্তরের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতাকে। বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন, যিনি আমাদের আত্মপরিচয় দিয়েছেন, যার স্বপ্ন ছিল এই বাংলার মানুষকে নিয়ে যে মানুষগুলি ছিল সম্পূর্ণ দারিদ্র্যপীড়িত, ক্ষুধার্ত, নির্যাতিত, নিপীড়িত মানুষ, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র সাধনা, একমাত্র লক্ষ্য। তিনি জন্মগ্রহণ করেছিলেন যেন বাঙালি জাতির মুক্তির জন্য। আজ আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে সেটাই মনে হয়। তার জন্মদিন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান। আমরা 17ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা দিয়েছি, কারণ তিনি শিশুদের খুব ভালোবাসতেন। আর শিশুকাল থেকেই তার ভিতরে মানুষ যারা দরিদ্র গরিব তাদের প্রতি একটা কর্তব্যবোধ ছিল। সেই শিশু বয়স থেকেই তিনি মানুষের কল্যাণে কাজ করতেন। কাজে আজকের বাংলাদেশের শিশুদের জন্য আমরা এই দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা দিয়েছি এবং গতকালকে আমরা টুঙ্গিপাড়ায় এর উপর অনুষ্ঠান করেছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাই যে আমরা স্বাধীন জাতি হিসেবে আজকে বিশ্বে মর্যাদা পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি। একটি মানুষ স্বপ্ন দেখতে পারে, কিন্তু সেই স্বপ্নের সফলতা তার জীবদ্দশায় দিয়ে যাওয়া, এটা অনেক বড় কথা। পাকিস্তান নামে যে রাষ্ট্রটি তৈরি হয়েছিল সেটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই অবদান এবং এই আমাদের বাঙালিদেরই অবদান ছিল। কিন্তু তাদের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতনের হাত থেকে এই বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্যই তিনি আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু তিনি যে একজন নেতা হিসেবে গড়ে উঠবেন এবং মানুষের কল্যাণ করবেন, এটা তার ছোটবেলার আচার আচরণ থেকেই কিন্তু জানা গেছে। আমার দাদির কাছেই গল্প শুনেছি। গরিব ছাত্র তাদের নিজের বই খাতা, এমনকি গরিব মানুষ দেখলে কাপড় চোপড় যা কিছু তিনি দান করে দিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বব্যাপী যে বঙ্গা মন্বন্তর দেখা দিয়েছিল এবং দুর্ভিক্ষ, আর আমাদের এই অঞ্চলে তো দুর্ভিক্ষ লেগেই থাকতো। সেই দুর্ভিক্ষের সময় ছোট্ট খোকা তার বাবার ধানের গোলা খুলে দিয়ে গরিব মানুষকে সাহায্য করেছে। এইভাবেই কিন্তু ছোটবেলার থেকেই, এমনকি স্কুল জীবনেও। ওই স্কুলে একজন মাস্টার ছিলেন যারা মুষ্টি ভিক্ষা করে দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন। ঠিক সেই কাজে সম্পূর্ণভাবে তিনি সম্পৃক্ত ছিলেন স্কুল জীবন থেকেও।
এটি এভাবে তার ভিতরে সেই ছোটবেলা থেকেই মানুষের প্রতি একটা দরদ, মানুষের প্রতি কর্তব্যবোধ যেটা জেগে ওঠে। এবং সেদিক থেকে আমি মনে করি আমার দাদা দাদি যেভাবে তার খোকাকে বড় করেছেন এবং যেভাবে উৎসাহিত করেছেন দেশের কাজে, সেটাও বিরল ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীটা আমার মনে হয় বাংলাদেশের আওয়ামী লীগ সব নেতাকর্মীদের পড়া উচিত। তাহলে তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার অনেক কাহিনী তিনি নিজেই বলে গেছেন। কারাগারে রোজ নাম চায়, কারাগারের জীবনের সেই 6 দফা দেবার পর কিভাবে কারাগারের দিন গেছে সেই কথাগুলি সেখানে দেওয়া আছে। 1952 সালে যখন তিনি 48 সাল থেকে যখন আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায় সংগ্রামটা শুরু করেছেন, এই সংগ্রামের পর তিনি সেই মানে পাকিস্তান হবার কয়েক মাসের মধ্যেই যখনই এদেশের মানুষের কথা বলেছেন, মাতৃভাষার কথা বলেছেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়েছেন, তারপর থেকে বারবার গ্রেপ্তার হয়েছেন। আর এরপর 49 সালে যখন গ্রেপ্তার হন আর তাকে ছাড়েনি। 52 সালের 27শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছিলেন। অর্থাৎ এদেশের ভাষা আন্দোলন তিনি শুরু করেন। ওই 52 সালে মুক্তি পাওয়ার পর একটা শান্তি সম্মেলন হয়েছিল চীনে। তিনি চীনে গিয়েছিলেন, পাকিস্তানের একটা প্রতিনিধি দল, সেই দলেরই আমাদের পূর্ববঙ্গ থেকে যে কমিটি, তার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও ছিলেন, তিনি গিয়েছিলেন। তখন কতই বা বয়স, কিন্তু একটি দেশে যে সেই দেশটিও তখন সদ্য স্বাধীন দেশ, সেই দেশের মানুষের জীবন মান, কৃষকের অবস্থা, শ্রমিকের অবস্থা, নারীর ক্ষমতায়ন, প্রতিটি জিনিস অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি দেখেছিলেন। এবং তাঁর লেখা নয়া চীন, আমার দেখা নয়া চীন, এই বইটির মধ্যে সেই সময়কার মানুষের অবস্থান জানা যায়। কিন্তু সবচেয়ে যে জিনিসটা লক্ষণীয়, যে এত প্রায় 2.5 বছরের মতো জেল খাটলেন, ওখান থেকে বের হলেন, তারপরে তিনি গেলেন, কিন্তু যাবার পরে তার যে দেখাটা, একটা দেশ, একটা জাতির সম্পর্কে জানা, একটি স্বাধীন, সদ্য স্বাধীন দেশ, সেই দেশের মানুষের জীবনের যে পরিবর্তনটা, সেই জিনিসগুলি গভীরভাবে উপলব্ধি করা, দেখা এবং তারপর সেটা লেখা, সেখান থেকে তার মেধার এবং দেশপ্রেমের নমুনা পাওয়া যায়। কাজে আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকে যেন এই বইগুলি পড়লে পরে জাতির পিতাকে জানতে পারবেন। এবং 48 সাল থেকে তিনি যে আন্দোলন করে গেছেন, সেই আন্দোলন অনেক বিকৃত করা হয়েছে সে সময়। এমনকি ভাষা আন্দোলনে জাতির পিতার যে কোনো ভূমিকা ছিল সেটাই তো মুছে ফেলা হয়েছিল। অনেক জ্ঞানী গুণীরা যেন ইচ্ছাকৃতভাবে তাকে ওখান থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। যেমন স্বাধীনতা অর্জনের পরেও আমরা দেখেছি 75 জাতির পিতাকে হত্যার পর সেই স্বাধীনতা ইতিহাস থেকেও তার নামটি মুছে ফেলা হয়েছিল। পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে যে গোয়েন্দা সংস্থা কাজ করত, সেই গোয়েন্দার যে রিপোর্ট, সেই ইন্টেলিজেন্স রিপোর্ট অন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই নাম দিয়েছি, সেই নামে আমরা বই বের করেছি। সেই রিপোর্টগুলি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো নেতার বিরুদ্ধে কোনো রিপোর্ট, সেই রিপোর্ট কখনো কেউ প্রকাশ করে না। কিন্তু আমি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমার এটা একটা মানে আকাঙ্ক্ষা ছিল যে জানার চেষ্টা। আমি রিপোর্টগুলি নিয়ে এসে যখন পড়ে দেখলাম, আমি আমার বান্ধবী বেবি মওদুদ প্রায় 20টা বছর আমরা এর উপরে কাজ করেছি, খোঁজ করেছি। এই তথ্যগুলি পাওয়ার পরে সেখানে বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস, বাঙালি জাতির অভ্যুত্থানের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস সবই সেখানে দেওয়া আছে। আমি মনে করি রাজনীতি করতে হলে, জাতির পিতা আদর্শের সৈনিক হতে হলে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর যে রিপোর্ট, সেই রিপোর্ট, গোয়েন্দা সংস্থা আর তার লেখা বইগুলি প্রত্যেকটা নেতাকর্মী পড়া উচিত। অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। 32 নম্বর বাড়ি, ওই বাড়ি থেকেই
একদিন 6 দফা রচনা করে দিয়েছিলেন বাঙালি জাতির মুক্তির সনদ। ওই 32 নম্বর বাড়ি থেকেই তিনি গিয়েছিলেন 7ই মার্চ, সে সময়কার রেস কোর্স, যেটা পরে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরোদ্দৌলার নাম দিয়েছেন, সে রেস করতে তাঁর সেই ভাষণ, যে ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার চেতনায়, ওই 32 নম্বর বাড়ির থেকেই তিনি যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, ঠিক তারপরেই ওখান থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানিরা তারপরেই তাকে গ্রেপ্তার করে, তিনি ফিরে আসেন। বাড়িটা লুটপাট হয়ে যায়, ভাঙাচোরা করে, তারপর বাড়িটা মেরামত করে সেই বাড়িতেই উঠেছিলেন। রাষ্ট্রপতি হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিন্তু অন্য কোথাও থাকেননি, ওই ছোট বাড়িতেই সাদাসিধে জীবন যাপন করতেন। একটা বিশ্বাস সবসময় ছিল যে বাঙালি তাকে কখনো মারবে না। অনেক আন্তর্জাতিকভাবে অনেকেই বলেছেন, সাবধান করেছেন, তিনি বিশ্বাস করেননি। বলেছেন, না, ওরা তো আমার ছেলের মতো, আমাকে কেন মারবে। বাঙালি জাতিকে এত গভীরভাবে ভালোবেসেছিলেন যে তাদের ভিতরে যে কোনো রকম কুপ্রবৃত্তি থাকতে পারে এটাই যেন তিনি ভাবতেই পারেননি। এদেশের কোনো মানুষ তার গায়ে হাত দেবে, তাকে হত্যা করে তিনি ভাবতে পারেননি। কিন্তু আমরা কি দেখলাম 15ই আগস্ট, যারা আমাদের বাড়িতে প্রতিনিয়ত এসছে, যারা আমার মায়ের হাতের খাবার খেয়ে গেছে, তারাই ঘাতক হিসেবে তারা চলে আসলো। আর শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেনি, একই সাথে আমার মা, আমার ছোট 3 ভাই, কামাল, জামাল রাসেল, কামাল জামালের নবপবিত্র বৌদ্ধ সুলতান এবং কামাল, আমার একমাত্র চাচা আবুল নাসের সহ আমার মেজফুর বাড়ি, সেজফুর বাড়ি, সব জায়গায় আক্রমণ করলে একই সাথে বাড়িতে হত্যাকাণ্ড চালানো। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এটুকু বলবো, ওই ছোট রাসেলটাকেও তারা রেহাই দেয়নি, সকলের শেষে রাসেলকে নিয়ে হত্যা করে। এই হত্যার একটাই উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলবে, আর ওই রক্তে আর কেউ আসতে পারবে না কখনো ক্ষমতায়, বা আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। এটাই ছিল প্রচেষ্টা। রেহান আর আমি বিদেশে ছিলাম, তাই বোধহয় বেঁচে গিয়েছিলাম। এবারটা অনেক কষ্টের, কিন্তু তারপরে বলবো সেই কষ্ট, শোক, সেই দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা নিয়েও যখন ভেবেছি যে আমার বাবা তো এদেশের মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করে গেছেন, আমার মা পাশে ছিলেন, জীবনে কোনোদিন সংসারে কোনো চাহিদা বা নিজের কোনো চাহিদা নিয়ে তো আমার বাবার কাছে কখনো দাবিও করেননি, উত্ত্যক্তও করেননি। সবসময় একটা কথাই বলেছেন, সংসার নিয়ে ভাবতে হবে না, ছেলে মেয়ে নিয়ে ভাবতে হবে না, তুমি দেশের জন্য ভাবো, এগুলি সব আমি সামলাবো, আমি দেখব। ও ঠিক তাই করেছেন। যখন আব্বা কারাগারে থাকতেন, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের দায়িত্ব তিনি পালন করেছেন, পর্দার আড়ালে কেউ টের পায়নি। কিন্তু প্রতিটি সংগঠন, প্রতিটি আন্দোলন সংগ্রাম, সেই 7 জুনের হরতাল থেকে নিয়ে শুরু করে 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, প্রত্যেকটা সংগ্রামের পিছনে আমার মায়ের অবদান রয়েছে। ঘাতকরা বোধহয় সেটাও জানতো, সেই জন্য তাকেও রেহাই দেয়নি। কাজে এই যে আত্মত্যাগ, এটা তো বৃথা যেতে পারে না। 7ই মার্চে ভাষণে যে আহ্বান দিয়েছেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, মানুষ তো তাই করেছে, অকাতরে নিজের জীবন দিয়েছে, এদের স্বাধীন করেছে। এই শহীদের রক্ত তো বৃথা যেতে পারবে না। যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন আমার বাবা, যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, দারিদ্র্য দূর করবেন, মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, জীবন মান উন্নত করবেন, সেই আকাঙ্ক্ষা, তার যে সেই আদর্শ, সেটা তো ব্যর্থ হতে পারে না।
কাজে সেটাতে ব্যর্থ হতে না পারে সেজন্যই সব কষ্ট শোক ব্যথা সব কিছু বুকে নিয়েও আজকে মানুষের পাশে আছি, শুধু মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই সবসময় বাংলাদেশের জনগণকে। বাবা মা ভাই সব হারিয়ে যখন দেশের মাটিতে ফিরে এসেছিলাম, পেয়েছিলাম এদেশের মানুষের ভালোবাসা। গ্রামে যখন ঘুরেছি, কত মানুষ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কাছে টেনে নিয়েছে, কেউ পাশে বসিয়েছে, মাটির ডোয়ায় বসিয়েছে। খালি একটা কথাই এখনো মনে পড়ে, সেই চর ক্লার্কে রিলিফ দেওয়ার সময় আমরা গিয়েছিলাম, সেই একজন বুড়ি মানুষ ডেকে আমাকে ডোয়ায় বসে মাথায় হাত টাত বুলে বলো, তোমার বাপ জীবনটা দিয়ে গেল আমাদের জন্য, তুমিও নামছো মাঠে, তুমিও নামছো মা। আমার বাবার আদর্শ বাস্তবায়ন করবো, আপনি খালি দোয়া করেন, আশীর্বাদ করেন। এই যে মানুষের ভালোবাসা, গাড়ি নিয়ে গেছি, গাড়ি থামিয়ে রাস্তায় নামিয়ে একটা ডাব কেটে আমাদের খেতে দিয়েছে। মানুষের সেই ভালোবাসার কথা তো বলা যায় না। হ্যাঁ, স্বার্থপর মানুষ অনেক আছে, তার একটু বেশি আশেপাশে বেশি থাকবে, বেশি তাদের চাহিদা, কিন্তু গ্রামবাংলার সাধারণ মানুষ তাদের চাহিদা খুব কম। আর সেই জন্য আমার প্রচেষ্টাই হচ্ছে যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়েছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো অনেক অগণিত নেতা কর্মী যারা দিনের পর দিন ওই পাকিস্তানিদের হাতে অত্যাচারিত নির্যাতিত হয়েছে, কারাবরণ করেছে, তাদের পরিবারগুলি কষ্ট পেয়েছে। অনেক নাম তো মুছে গেছে, হারিয়েও গেছে। ওই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টটা পড়লে অনেক নাম খুঁজে পাবেন, আর তার জাতির পিতা বইতে পাবেন যে কিভাবে দিনের পর দিন তারা কষ্ট করে গেছেন। কাজে এত এত আত্মত্যাগ কখনো ব্যর্থ হতে পারে না। তবে আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা এই জন্য জানাই যে তারা বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আওয়ামী লীগ 1975 সালের পর আবার ক্ষমতা আসবে, আর পর এই এক টানা আমরা 4 বার ক্ষমতায়। কথা মনে রাখতে হবে, ক্ষমতা ভোগের বস্তু নয় কোনো রাজনৈতিক নেতার কাছে। ক্ষমতা জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার। আমি ধন্যবাদ জানাই আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আজকে এমনকি আমাদের অনেক নির্বাচিত জনপ্রতিনিধি এই পার্লামেন্টে অনেকেই, এমনকি স্থানীয়ভাবে, যেমন আজকে রমজান মাস, আমি জানি সেই কোভিড-19 অতিমারি সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা যেন মরার উপর খাড়ার ঘা, যার ফলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের বাড়িতে কিন্তু বেড়ে গেছে। সারের দাম বেড়েছে, গমের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যে মুদ্রাস্ফীতি আমি প্রথম সরকার গঠন করার পর প্রায় 10, 11, 12% ছিল, আমি কমিয়ে 5% আমি এনেছিলাম, আজকে আবার তা বেড়ে গেছে। এটার জন্য আমাদের না, এটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এটা হয়েছে। কাজে এবার যখন রমজান মাসে আমি আহ্বান করেছিলাম এবং আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি, কোনো ইফতার পার্টি নয়, বরং আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করব। আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের যারা নেতা কর্মী এই মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেমন কোভিড-19 সময় দাঁড়িয়েছিলেন, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, লাশের কাফন দাফনের ব্যবস্থা করা, হাসপাতালে নিয়ে যাওয়া, অক্সিজেনের ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, আমাদের সহযোগী সংগঠন, ধান কেটে দেওয়া মানুষের, আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনগুলোই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। তখন কিন্তু আর কাউকে পাওয়া যায় নাই। আজকেও আমরা যখন ইফতার পার্টি বন্ধ করেছি, না ইফতার পার্টি করব না, আমরা এই খাবার সাধারণ মানুষের মাঝে ইফতার বিলাবো। আজকে অনেক জায়গায় বিলাচ্ছেন সবাই, সারা বাংলাদেশের যে চিত্র অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের একমাত্র আওয়ামী লীগ অথবা আমাদের সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই, এবং অনেক
আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আজকে সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন। আর আমরা যখন ইফতার বিলি করি তখন দেখি কি আওয়ামী লীগ দেয়, দিতে জানে, আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আর যারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে, উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না, মানুষ খুন করবে, তারা অগ্নিসন্ত্রাস করে, গাড়িতে রেলে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে, সে মা সন্তান সব পুড়িয়ে মারে। আর এখন আবার কি দেখবেন, তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। তারা ইফতার পার্টি খায়, আর ওই ইফতার পার্টিতে যেও আল্লাহ রসুলের নাম নাই, আওয়ামী লীগের গিবাদ গায়। নিজেরা ইফতার খায় আর আওয়ামী লীগের গিবাদ গায়, আর কবে আওয়ামী লীগের উৎখাত করবে সেটাই দেখে। তো এটা কি করে ভুলে যায় তারা যে আওয়ামী লীগ তো মানুষের পাশে আছে, তাদেরকে ইফতার দিয়ে সাহায্য করে, তাদের পাশে দাঁড়ায়। আর তো আপনারা বসে বসে আরাম আয়েসে চব্য লেজ্জ পেয়েও বলে, মানে মানে কোটা চিবিয়ে খাচ্ছে, কোটা গিলে খাচ্ছে, কোটা চুষে খাচ্ছেন আপনারা খেয়ে দিয়ে আবার মাইক একখান লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবেন। আওয়ামী লীগের অপরাধটা কি? এই দেশ স্বাধীন করেছে, সেটা অপরাধ। আওয়ামী লীগের অপরাধ কি? গরিব মানুষের পাশে দাঁড়ায়, সেটা অপরাধ। আওয়ামী লীগের অপরাধ কি? দেশটাকে আজকে উন্নত করেছে, সেটাই অপরাধ। সেটা তারা বলুক যে কি অপরাধটা করেছে। আমরা গণতন্ত্র ফিরে এনেছি, তারা গণতন্ত্রের কথা বলে। আরে একটা মিলিটারি ডিক্টেটর নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত, খুনি রশিদ, খুনি ফারুক, জালিম, যাদের মৃত্যুদণ্ড হয়েছে, যাদের কয়েকটা সাজা কার্যকর হয়েছে, তাদেরকে মদত দিয়েছে, তাদের সাথে হাত মিলিয়েছে। জাতির পিতাকে হত্যা করার পর নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে সেই ক্ষমতায় বসিয়ে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি, কোন গণতান্ত্রিক ধারা দিয়ে ওই দল তৈরি হয়েছে? এটা কোনো গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়নি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাত দিয়ে হয়েছে। তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে, গণতন্ত্রের অর্থ বোঝে, গণতন্ত্র বানান করতে পারে? সেটাই আমার প্রশ্ন। আপনারা জিজ্ঞেস করেন না যে গণতন্ত্র বানান করতে পারে কিনা, সেটাও তারা বুঝবে না। তারা তোতা পাখির মতো বলেই যাচ্ছে তারা গণতন্ত্রের জন্য লড়াই করে। এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ, গণতন্ত্রের চর্চা করে আওয়ামী লীগ নিজের দলের ভিতরে এবং দেশেও। আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে বলেই তো কথা বলতে পারি। এই যে এতগুলি টেলিভিশন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার। কই গণতন্ত্রের কথা যারা বলে তারা তো দেয় নাই। একটাই টেলিভিশন ছিল, একটাই রেডিও ছিল, নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতো, নাম গস্তে কয়েকটা পত্রিকা ছিল। আর আজকে হাজার হাজার পত্রিকা, তার মধ্যে প্রায় অর্ধশতের কাছাকাছি হয়ে গেছে আমাদের টেলিভিশন রেডিও। যার যার ইচ্ছা মতো টক শো করছে, কথা বলে যাচ্ছে। সব কথা বলে যদি বলে কথা বলতে পারি না, তাহলে কোথায় যাব আমরা? আওয়ামী লীগ নেতাকর্মী 2001 খুব বেশি দূর আগে তো কষ্ট দিয়েছেই, তারপরেও হয়তো 2001 সালের কথা তো মনে করে দেখেন। অক্টোবরে 1 অক্টোবর নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগের উপর যে অত্যাচার, যেভাবে নির্যাতন, সে কথা মানুষ ভুলবে কি করে? জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত নির্যাতনের শিকার। তার আগে ছিল আইয়ুব খানের আমল থেকে নির্যাতন, এমনকি লিয়াকত আলী খানের সময়ও কেউ রেহাই পায়নি। সে 48 সাল থেকে আওয়ামী লীগ জন্ম হচ্ছে 49 সালে, তারপর থেকে তো আওয়ামী লীগের উপরে বারবার নির্যাতন। কিন্তু আজকে এদেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে, আওয়ামী লীগের হাত থেকেই পেয়েছে। স্বাধীনতা পেয়েছে, গণতন্ত্র পেয়েছে, গণতান্ত্রিক অধিকার পেয়েছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। মাত্র 15 বছরে আজকে খাদ্য উৎপাদন, যেখানে মানুষ ভাতের ফ্যান চাইতো, একটু নুন ভাতের কথা বলতো, বিএনপি যেখানে ডাল ভাতের ওয়াদাও করে ব্যর্থ হয়েছিল, এরপরে কেউ একজনকে আলু খেতে বলল, ভাতের পরিবর্তে আলু খাওয়া। সে আলু খাওয়ার আন্দোলনও করতো, আলুও তো উৎপাদন করতে হয়, সেটাও তো সফলভাবে করতে পারেনি। তা সেখানে আজকে আওয়ামী লীগের আমলে অন্তত ভাতের কষ্ট তো মানুষের নাই, এটা তো আমরা বলতে পারি। এখন জিনিসের দাম নিয়ে মানুষ বলছে মুরগির দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন,
চিনির দাম বাড়লো কেন, তেলের দাম বাড়লো কেন? এক সময় তো এদেশে ছিল যে নুন ভাতের কথাই মানুষ চিন্তা করত, সেইটুকুই জোগাড় করতে পারতো না। অন্তত এখন তো সে অবস্থার পরিবর্তন তো আওয়ামী লীগ করতে পেরেছে যে না, ভাত না, ডাল ভাতও না, মাছ মাংস, গরুর মাংসের দাম, মুরগি, পেঁয়াজ, সেই জায়গাটাই তো চলে আসছে। অন্তত এইটুকু তো দাবি করতে পারি। সেখানে আমি জানি আপনাদের যে আজকে খাদ্যশস্য, দানাদার শস্য আমরা 4 গুণ উৎপাদন বৃদ্ধি করেছি, যা এটাও আমাদেরই করা। আজকে আমরা মাছের উৎপাদন, আপনি শুধু ইলিশ মাছই ধরেন না, সেই ইলিশ মাছের তো উৎপাদন 2.5 গুণ আমরা বৃদ্ধি করে দিয়েছি। আমাদের গবাদি পশু, সেটাও 2 গুণ বৃদ্ধি করেছি। মুরগি, পোলট্রি 4 গুণ বৃদ্ধি পেয়েছে, 7 গুণ বৃদ্ধি পেয়েছে দুধের উৎপাদন। প্রত্যেকটা জিনিসের উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। এমনকি মাংস, যেটা দাম এখন বেড়ে গেছে, কিন্তু 8 গুণ মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে শুধু বাংলাদেশে। আগে একটা কোরবানি হতে হলে ওই ইন্ডিয়ান গাই কখন আসবে, গরু আসবে, ইন্ডিয়ান গরু না আসলে আর কোরবানি হয় না, এই অবস্থা ছিল। এখন আর বাংলাদেশে সে অবস্থা নাই, আমরা নিজেরাই উৎপাদন করি, 8 গুণ বৃদ্ধি পেয়েছে সেই উৎপাদন। ঠিক এইভাবে ডিমের দাম বাড়ে ঠিকই, কিন্তু আমরা তো 4 গুণ ডিম উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমরা কৃষিতে ভর্তুকি দিচ্ছি, গত বাজেটও প্রায় 25,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আমরা বেশি দামে সার কিনি, কম দামে বিক্রি করি। এমনকি 56 টাকা দিয়ে সার কিনে মাত্র 27 টাকায় কিষানদের হাতে আমরা পৌঁছে দিই। এই সার চাইতে যে বিএনপির আমলে, খালেদা জিয়ার আমলে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, নিশ্চয়ই সে কথা ভুললে চলবে না, সেটা ওদের মনে করিয়ে দিতে হবে। যখন টক শোতে যে বড় বড় কথা বলে, আপনারা যখন যান মনে করাবেন যে সার চাইতে গিয়েছিল, সারের দাবি করেছিল, তাই 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিলেন। শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দাবি করেছিল। রমজান মাসে 17 জন শ্রমিককে হত্যা করেছিল এই খালেদা জিয়া। মানুষ কথা ভুলে যায়, আমার মনে এই কথাগুলো ওদের মনে করায় দেওয়া উচিত। আর সেই শ্রমিকদের, এক গার্মেন্টস শ্রমিকদেরই মজুরি আমরা 8 গুণ বৃদ্ধি করেছি, 8 গুণ বৃদ্ধি করেছি। এবং কোন শ্রমিক, তাদের প্রত্যেকের যা যা বেতন ছিল বাড়িয়ে দিয়েছি। কাজে এখন কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। আজকে আমাদের বেকারত্ব মাত্র 3 ভাগ। যেভাবে হোক, যেখানে হোক, গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে কাজের ব্যবস্থা করে দিয়েছি। আজকে উৎপাদন বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে, মানুষের সাক্ষরতার হার মাত্র 45 ভাগ ছিল, 65.5 ভাগে বাড়ালাম। 8 বছর পরে এসে দেখি আবার সেই পিছনে, এখন আবার 76.8 ভাগ আমরা আমাদের সাক্ষরতার হার বাড়াতে পেরেছি। আজকে 100% ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে, স্কুলের সংখ্যা বাড়িয়েছে, বিনা পয়সায় বই দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আজকে গ্রাম পর্যায় পর্যন্ত ডিজিটাল। বিএনপির আমলে সেই 96 সালের আগে কয়টা মোবাইল ফোন ছিল, কার হাতে ছিল, কোথায় ছিল? একটা কোম্পানি ঢাকা চট্টগ্রামে ব্যবহার করা যায়, ডিজিটাল ফোন ছিল না, ট্রাঙ্ক কল করতে হতো। এমনকি মানে ঢাকা কেন্দ্র থেকেও আমাদের এই লালবাগ পর্যন্ত ট্রাঙ্ক কলের কথা বলতে হতো। সেই 96 সালে আমরা সমস্ত ফোন ডিজিটাল করে দিই। মোবাইল ফোন আজকে সবাই হাতে হাতে, ওই যে ফোন ধরে বসে আছে, কথাও রেকর্ড করছে, রেকর্ডও হচ্ছে, আবার এখান থেকে চলে যাবে বাইরে। তো কে করেছে এটা? আওয়ামী লীগ করেছে। তাহলে আওয়ামী লীগ অপরাধটা কি করলো, সেটা আমার প্রশ্ন। নির্বাচন ঠেকাতে পারেনি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আজকে ভোটের কথা বলে, ওদের ভোটের চেহারা তো আমাদের মনে আছে। যাই হোক, এই রমজান মাসে আর বলতে চাই না, আমি এটাই বলবো যে কথাই জিজ্ঞেস করেন যে আমরা তো ইফতার বিলি করি সাধারণ মানুষকে, আর তোমরা ইফতার খাও, তোমরা খেতে জানো, তোমাদের হচ্ছে খাই, আর আওয়ামী লীগ দেয়। এটাই হচ্ছে তফাৎ। আমরা জনগণের সাথে কাজ করি, জনগণের সাথে কাজ করব।
আজকে জাতির পিতা জন্ম নিয়েছেন বলেই আজকে বাঙালি জাতি হিসেবে মর্যাদা পেয়েছে। আজকে এই বাঙালি আজকে বিভিন্ন উচ্চ পদে আসীন। পাকিস্তান আমলে এটাকে ভাবতেও পারতো না। কোথায় পড়েছিলাম আমরা? আমি কালকে কতগুলি ছবির এক্সিবিশন, সে টুঙ্গিপাড়া এক্সিবিশন হচ্ছিল, আমি রিলিফ দিচ্ছি, মানুষগুলি সব বুকের খাঁচা দেখাচ্ছে, হাড় বের করা, কঙ্কাল অবস্থা, গায়ে কাপড় নেই, ছেঁড়া কাপড়। অন্তত আজকে তো আর সেই অবস্থা নেই। এই 15 বছরে মানুষের সেটা আমরা পরিবর্তন করতে পেরেছি। মানুষের চিকিৎসা সেবা দিচ্ছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করি এবং সে ভাগ্যটা গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের। ধন দৌলত সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারে না, কিন্তু তার জন্য মারামারি কাটাকাটি করে ওগুলি কিন্তু ফেলে রেখেই যেতে হয়। কিন্তু যতটা মানুষকে দিয়ে দেওয়া যায়, মানুষের জন্য কল্যাণ করা যায়, সেটুকুই সাথে থাকে। সেটাই সবাইকে মাথায় রাখতে হবে। কাজে এই রমজান মাসে এখন আমি সবাইকে বলবো যে আপনার আশেপাশে যারা দরিদ্র মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তাদেরকে আমরা যেভাবে ইফতার বন্টন করছি, তাদেরকে সহযোগিতা করছি, সেটাই আমাদের করতে হবে, সেটাই আপনারা করবেন। আর ওদেরকে দেখাবেন যে তোরা ইফতার পার্টি খা, আর আমরা মানুষের পাশে থাকি। আর এই কারণে মানুষ আমাদের ভোট দেয়। বাংলাদেশের মানুষ যে আমাদের বারবার ভোট দেয় তো এই কারণেই। আজকে যে ওরা তত্ত্বাবধায়ক সরকার চায়, কোন সাহসে চায়? 2008-এ নির্বাচনে তো তত্ত্বাবধায়ক সরকারই ছিল। তো সেই তত্ত্বাবধায়ক সরকার আমলে তখন তো খালেদা জিও সুস্থ, তারেক জিয়াও সেই হাওয়া ভবনে খাওয়া খাইয়ে, যদিও মুচলেখা দিয়ে সেই লন্ডনে যে বিলাসবহুল জীবনযাপন করছে, এই রমরমা অবস্থায় আসন পেয়েছিল মাত্র 30টা, আর আওয়ামী লীগ পেয়েছিল 233টা। এটা তো মনে রাখা উচিত। তাহলে কিসের আশায় চায়? আসল কথা, আওয়ামী লীগ থাকলে এদেশের গরিবের পেটে ভাত থাকে, গরিবের মাথা গোঁজা ঠাঁই হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। আমরা সেটাই বাস্তবায়ন করে যাচ্ছি। এটাই ওদের সহ্য হয় না, এটাই তারা সহ্য করতে পারে না। সাধারণ মানুষ, গরিব মানুষ ভালো থাকবে, এটা তাদের পছন্দ হয় না। সেটাই হচ্ছে বড় তাদের কাজ। কাজে তারা যে চায়, এটা ইলেকশনের জন্য না, বাংলাদেশটাকে আবার অন্ধকার যুগে ঠেলে দেওয়ার জন্য। কাজে এই দেশকে আর কখনো অন্ধকার যুগে ঠেলে দিতে পারবেন না। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। মুজিব জন্মগ্রহণ করেছেই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। তার আদর্শ নিয়েই আমরা সেই পরিবর্তন আনব। মুজিব একটি জাতির রূপকার, এই সিনেমাটা আমার মনে হয় সকলে দেখবেন। অন্তত কিছুটা হলেও এত বড় জীবনটাকে এত ছোট জায়গায় আনা অনেক কষ্টকর। তারপরে তো একটা চমৎকার একটা ডকুমেন্ট হয়েছে, একটা বই, যে সিনেমাটা দেখলে অন্তত মানুষ চোখের সামনে দেখতে পারবে বঙ্গবন্ধু মুজিবের সংগ্রামের কিছু চিত্র। আমি এটুকুই বলবো যে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল বলেই আজ দেশ স্বাধীন হয়েছে বলেই আজকে এদেশের মানুষ অন্তত উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারছে। আমরা অনেক ধাপ এগিয়ে গেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। ইনশাল্লাহ 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব জাতির পিতার জন্মদিনে। এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।